রয়েছেন স্থপতি মোবাশ্বের আলী, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন দুঃখিত মোবাশ্বের হোসেন, এবং রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজবিজ্ঞানী অধ্যাপক পিয়াস করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যথারীতি আমরা একটু দেখে নিতে চাই যে কটি পত্রিকা বৃহস্পতিবার মানে যে কটি পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার কয়েকটির শিরোনাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শেষ চেষ্টায় কূটনীতিকরা, অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি। দৈনিক বর্তমানের শিরোনাম, আইন ও বাস্তবতার দ্বন্দ্বে নির্বাচন, খালেদা জিয়া গৃহবন্দী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমার দাবি। মানব কণ্ঠের শিরোনাম, যদি তবে কিন্তুর ঘুর পাকে দেশ, নির্বাচন হয়ে গেলেও সরকার কদিন ক্ষমতায় থাকবে এমন প্রশ্ন সামনে আসছে। রয়েছে দিনকাল, নিশ্ছিদ্র অবরোধ তৈরি করেছে জনতা, সংকট নিরসনে তৎপর রয়েছেন কূটনীতিকরা। সবশেষে রয়েছে আলোকিত বাংলাদেশ, নির্বাচনে সাড়া নেই, অবরোধেও ভাটা, নির্বাচন বাতিল করে বিরোধীদের আনার চেষ্টা আমেরিকা ব্রিটেনের। আমি মোবাশ্বের আলীকে দিয়ে শুরু করতে চাই। মোবাশ্বের হোসেন, আবারও সেই আলী বলেছে, দুঃখিত। তো আপনি, আপনার কাছে যদি প্রশ্ন করি প্রথমেই এটি যে নির্বাচন যে 3 দিন বাকি রয়েছে, আমরা কূটনীতিকদের তৎপরতা বেশ কিছুদিন, তারানকো যাওয়ার পরে বেশ কিছুদিন আমরা এই তৎপরতা একটু কম লক্ষ্য করেছিলাম। গত 2 দিন হলো আমরা বেশ জোরে সোরে দেখছি মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা এবং ব্রিটেনের রাষ্ট্রদূত রবার্ট গিবসন, তারা দফায় দফায় বৈঠক করছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে, এবং আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন সৈয়দ আশরাফ সহ আরও অনেকের সঙ্গেই বৈঠক করছেন। তা আসলে শেষ কি হতে পারে? দেখেন, এই বৈঠক করার পিছনে কিন্তু আমি স্বাভাবিকভাবে যেটা মনে করি, পৃথিবীর কোথাও বোধহয় যে দেশ নিজেকে গণতান্ত্রিক একটি দেশ বলে দাবি করে, সেই দেশ ইলেকশনের আগে, আমি বাকি সব বাদ দিচ্ছি, প্রধান বিরোধী দলের নেত্রীকে বন্দি করে রাখা আবার অস্বীকার করা, এই ঘটনা বোধহয় কোথাও নাই। আমার মনে হয় এই জিনিসটা ওনারা সচক্ষে টেলিভিশনকে দেখে বোধহয় বিশ্বাস করতে পারেন নাই। আমি একদম সহজভাবে যেটা বলবো, সাধারণ মানুষের মতো। আপনি যখন গৃহবন্দিত্বের প্রসঙ্গ নিয়ে এলেন, আমি একটু প্রশ্ন করি যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় রয়েছেন কার্যত। আমরা টেলিভিশনের পর্দাও দেখছি যে তার দেখেন না, বাড়ির সামনে ট্রাক ভর্তি বালু ভর্তি ট্রাক রয়েছে, যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এই বিএনপি যে দাবি, এটা কি আমরা যুক্তিসঙ্গত না, বলবো? আমি গৃহবন্দী এই কথাই বলছি যে এটা একজন মানুষকে বন্দি করে রাখলে যেভাবে রাখা হয় সেই অবস্থায় আছে। কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি পরিষ্কারভাবে বলেছেন যে বিরোধী দলের নেত্রী সরকারকে বলেছে তাকে সিকিউরিটি দিতে হবে। আমি আবারও কয়েকদিন আগেও বলেছি, আবার বলছি, সিকিউরিটি কিসের জন্য দিতে হবে? আওয়ামী লীগ বিএনপির লোকরা কি তাকে কিডন্যাপ করবে বা হত্যা করবে বা যুবদল করবে, না জামাত করবে, নাকি আওয়ামী লীগের লোকরা করবে? সেখান থেকে রক্ষা করার জন্য কোনো ইন্টারচেঞ্জ? উনি কি সাথে এই কথাও বলেছেন যে আমি বের হতে চাইলে আপনারা ধাক্কা দিয়ে আমাকে একটু ভিতরে ঢুকাই দেবেন, পুলিশ দিয়ে দরজা বন্ধ রাখবেন, 5টা বালুর ট্রাক ফেলবেন? এই ধরনের কথা তো নিশ্চয়ই বলেন নাই। আর বলে থাকলে সেটা তো এখন এই এই অবস্থা যেটা ক্রিয়েট হয়েছে দুই পক্ষের বক্তব্যের মাঝখানে, আমার মনে হয় এই বিদেশি রাষ্ট্রদূতরা যারা বাংলাদেশের সাথে খুব বেশি ক্লোজ সম্পর্ক, তারা বোধহয় এই টেলিভিশনে এবং আপনাদের পত্রিকাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন নাই, তাই স্বচক্ষে পুরো জিনিসটা দেখতে এসছেন। এর বাইরে আমি আর কিছুই চিন্তা করতে পারি না। আর ইলেকশন বলতেছেন, আমি এটাকে ইলেকশন বলবো না। এটা একজন আওয়ামী লীগের ঘোর সাপোর্টার হিসাবে আমি বলবো, আওয়ামী লীগের জীবনে, আওয়ামী লীগের একটা তৃণমূল থেকে তৈরি হওয়া একটা রাজনৈতিক দল, বাংলাদেশের শ্রেষ্ঠতম একটা রাজনৈতিক দলের এটা হলো কালো তিলক দেওয়া হচ্ছে সারা জীবনের জন্য। এটা একটা ব্ল্যাক স্পট, মারাত্মক রকম ব্ল্যাক স্পট হিসেবে আসছে। এবং এটা কেন করা হচ্ছে, এটা থেকে কি অ্যাচিভ করা হবে, আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হয় এই যে 154 জন যে ইলেক্টেড হয়েছেন, তাদের ভিতর কি একজনেরও এরকম নাই যিনি বলতে পারে যে আমি এই ধরনের ইলেকশনে নির্বাচিত হতে চাই না, সেজন্য আমি এখনই এই মুহূর্তে পদত্যাগ করছি? এমন একজন কি মন্ত্রী নাই বা এমন একজন কি এমপি নাই যিনি বলতে পারেন যে সরকার যে পদ্ধতিতে চলছে এবং যে সব পদক্ষেপ নিচ্ছে আমি এর সাথে দ্বিমত পোষণ করি, আমি সেই জন্য পদত্যাগ করছি? এই রাজনৈতিক দলের ভিতরে কি এই ধরনের একটি লোক নাই? এটা চিন্তা করতে আমার খুব কষ্ট লাগে। আমি আসছি সাংবাদিক মাহফুজুল্লাহ, যেটি মোবাশ্বের হোসেন বলছিলেন যে বিদেশি দূতরা হয়তো তারা
বিশ্বাস করতে পারছেন না, তাদের কাছে বিস্মিত লাগছে যে খালেদা জিয়া এইভাবে ঘরের মধ্যে অবস্থান করছেন। তারা হয়তো স্বচক্ষে দেখার জন্য গেছেন। এই স্বচক্ষে দেখার জন্য হয়তো একবার যাওয়া যেতে পারে। উনি যেটা বলছেন যে এই কারণেই হয়তো তারা গেছেন। নাকি এর মধ্যে আর কোনো কূটনৈতিক তৎপরতা আছে? শুধুমাত্র খালেদা জিয়ার সঙ্গেই দেখা করতে যাওয়া নয়, সরকারি দলের নেতাদের সঙ্গেও তারা বৈঠক করছেন, ড্যান মজীনা বৈঠক করেছেন, রবার্ট গিবসন বৈঠক করেছেন। শেষ মুহূর্তে এসে তাদেরকে নির্বাচনকে স্থগিত করে সমঝোতার কোনো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন কিনা? না, শুরুতেই ২১-এর দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। যদিও ইংরেজি নববর্ষ আমার কাছে খুব একটা আকর্ষণীয় কোনো বিষয় নয় আর কি। তারপরে আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে আমাদের জীবনে। না, অঙ্গাঙ্গি মানে আমাদের শহুরে জীবনে জি, নববর্ষটা অনেক বেশি জড়িত। আমাদের জীবনে আসলে মূল উৎসব হচ্ছে পহেলা বৈশাখ, যে নববর্ষ। এই যাক, সেখানে মানে তাদেরকে জানাই এবং আশা করি এই বছরটি সুখের এবং আনন্দের হবে। আজকে সকালে আমার এক কূটনৈতিক অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ মানে রাষ্ট্রদূত, তিনি আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন যে অন্য সময় হলে শুভ নববর্ষ বলতাম, কিন্তু আজকে শুভ নববর্ষ বলতে পারছি না, নিরাপদ নববর্ষ বলছি, যাতে নিরাপদে জীবনটা থাকে। এই যাক, এখানে স্থপতি মুবাশশির হাসান একটা কথা বলেছেন, আমি একটু মজা করবার জন্য বলি। উনি বলেছেন যে কপালে কালো তিলক। আমাদের দর্শকদের বোধহয় অনেকেরই এই অভিজ্ঞতা আছে, বাচ্চারা যখন ছোট থাকে তাদের দিকে যাতে কুদৃষ্টি না পড়ে সেই জন্য কপালে একটা কালো ফোঁটা দিয়ে দেয় মায়েরা, কাজল দিয়ে অথবা ইয়ে। সম্ভবত হয়তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেবেছেন যে অনেক তো হয়েছে, এখন আওয়ামী লীগের দিকে যেন কারো কুনজর না পড়ে, সেই জন্য একটা কালো তিলকের প্রয়োজন ছিল, সেই কালো তিলকটা তারা দিয়েছেন। তো এইটা হচ্ছে একটা খুব দুঃখজনক জিনিস। উনি যেটা বললেন যে এত দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ একটি রাজনৈতিক দল এমনভাবে গণতন্ত্রকে আপনার পদদলিত বলবো না অন্য কোনো শব্দ ব্যবহার করব, মানে আজকে অনেক বুদ্ধিজীবীকে আমি দেখি যে তারা টেলিভিশনে তর্ক করছেন যে গণতন্ত্রটা আজকে লড়াইয়ের মূল বিষয় নয়, লড়াইয়ের মূল বিষয় হচ্ছে এই যুদ্ধাপরাধীদের বিচার, এটা ওইটা নানান জিনিস। তো আমার বক্তব্য হচ্ছে এইটা যদি আমরা বুঝতে ভুল করি, আপনি যুদ্ধাপরাধীদের বিচারের কথাও যদি বলেন, সেটিও কিন্তু গণতন্ত্র থেকে উৎসারিত। কারণ গণতান্ত্রিক অধিকার যদি না থাকে তাহলে এই বিচারকে আপনি সর্বপর্যায়ে জনগণের পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার প্রয়োজন কিন্তু এই সমস্ত অনাচার থেকে, অন্যায়, খুন, রাহাজানি, মানবতা বিরোধী অপরাধ, এইসব থেকে সমাজকে এবং রাষ্ট্রকে মুক্ত করবার জন্য, যেটার জন্য 1971 সালেও কিন্তু আমরা লড়াই করেছিলাম। কাজে আজকে বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করার যে সংগ্রাম, আমি মনে করি যে এটি হচ্ছে প্রধান সংগ্রাম। এই আপনার যদি সত্যিকার অর্থে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হয়তো আমরা এক কদম এগিয়ে যেতাম গণতন্ত্রে, তাহলে তো অন্য সংগ্রামটা সামনে চলে আসতো। এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং গণতন্ত্রের সংগ্রাম কিন্তু ভিন্ন জিনিস। যুদ্ধাপরাধীদের বিচার গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলেও ওইটি অব্যাহত থাকবে, হলেও এটা অব্যাহত থাকবে। ওইটা বন্ধ হওয়া আর মানে গণতন্ত্র হলেই ওইটা বন্ধ হয়ে যাবে এটা মনে করবার কোনো কারণ নাই। এটা হচ্ছে একটা মানে দৃষ্টিভঙ্গির ভ্রান্তি। আমি এই প্রশ্ন করি আপনার কাছে, সেটা হচ্ছে যে গণতন্ত্রের কথা বলছেন, অর্থাৎ এই নির্বাচনে না হলেই ভালো হতো, এটা সবার একটা যে স্কুলে পড়ে সেও এইটি বিশ্বাস করতে শুরু করেছে যে এই নির্বাচন আসলে কোনো কার্যকর কোনো নির্বাচন, তামাশা নির্বাচন। কিন্তু কথা হচ্ছে যে যেই ইস্যুকে সামনে রেখে বিএনপির বা প্রধান বিরোধী দল বা বিরোধী জোটের এই নির্বাচন প্রত্যাখ্যান, তারা কি সেক্ষেত্রে কোনো মানে এটা আমি সরকারের পক্ষ নিয়েই বলছি বা যেভাবে বলেন মানে সরকারের যে বক্তব্য সেটি আপনার কাছে উপস্থাপন করছি, যে তারাও তো তাদের ক্ষেত্র থেকে কোনো গ্রহণযোগ্য প্রস্তাব দিতে পারেনি, তাহলে কেন আমরা এককভাবে এগিয়ে যাব তাদের কথা সাড়া দিয়ে? না, তাদের কথা সাড়া দিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আর আপনি যে বললেন যে প্রস্তাবের কথা, একটু পেছনের দিকে গেলে বোধহয় জিনিসটা পরিষ্কার হবে। 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপিত হয়েছিল এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি এই দাবিটাকে মানে সামনে নিয়ে এসেছিলেন। যদিও শুরুটা করেছিল জামাত ইসলাম, কিন্তু পুরো আন্দোলনের অগ্রভাগে ছিল আওয়ামী লীগ। তখন কিন্তু আওয়ামী লীগ শুধু তত্ত্বাবধায়ক সরকার বলেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের গঠন কি হবে, প্রস্তাবনা কি হবে, সংসদে গিয়ে, এবং তখন কিন্তু সংসদে তাদের সংখ্যাও প্রচুর ছিল, তারা কিন্তু উত্থাপন করেন নাই। কাজে এইখানে আমার মনে হয় যে ওই তর্কটা বোধহয় খুব জরুরি না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনি যদি মেনে নেন, উনি যদি মেনে নেয়, আমি যদি মেনে নেই, মোটা দাগে বললে কি, মোটা দাগে হচ্ছে হানা ভোট হলে হতো না। আপনি যেভাবে এটাকে নিতে, আর মোটা দাগে কথাটা কি, কথাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য,
সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন নির্বাচন চাই। এইটা এখন আপনি নাম যাই দেন না কেন, তত্ত্বাবধায়ক বলেন, নির্দলীয় বলেন, কি বলেন না বলেন, সেগুলি পরের কথা, কিন্তু আমরা এরকম একটা নির্বাচন চাই। তো সেইটা জন্য ফর্মুলাতে দেওয়ার প্রয়োজন নাই, সেটা সম্পর্কে সকলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। এবং আমি নিশ্চিত যে আওয়ামী লীগ আজকে যে 153 জনকে জিতিয়ে এনেছে, যারা 5ই জানুয়ারি নির্বাচন করছেন, তারাও জানেন এই কথাটা বলতে কি বোঝায়। এটা বোঝেন না, এটা মনে করবার কোনো কারণ নাই। তারপরে আসি আপনাদের কূটনীতিকদের দৌড়ঝাঁপ। এর আগে একটু সিকিউরিটির বিষয়টা বলি, যেটা বিএনপি থেকে দাবি করা হয়েছে। দুঃখটা কোন জায়গায় লাগে জানেন? দুঃখটা লাগে যে যুদ্ধের সময় বালুর বস্তা দিয়ে বাংকার তৈরি করে সৈন্যরা অবস্থান নেয়। এটা 71 সালেও দেখেছি, পরবর্তী পর্যায়েও দেখেছি, সীমান্তে দেখি। বিরোধী দলের নেতার বাড়ির চারদিকে কেন, বালুর ট্রাক কেন? এর মাজেদাটা কি আপনি বলবেন? আমারও প্রশ্ন। এর মাঝে যা হচ্ছে খুব পরিষ্কার যে তাকে, ওই যেটা উনি বললেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওটা বুঝতে পারেন না বা বুঝেও না বোঝার একটা ভান করেন। বালুর ট্রাক দিয়ে যে আটকাচ্ছেন না, এর ফলে কি হচ্ছে জানেন? দিন তো এখানে থাকবে না, হয়তো খালেদা জিয়াও থাকবেন না, হাসিনাও থাকবেন না, কিন্তু এই যে কতগুলো সংস্কৃতি না, আমার প্রশ্ন হচ্ছে বালুর ট্রাক কেন? এটা আসছি। সিম্পল কারণ, আমি একটু বলি জি। সিম্পল কারণ। জি, আপনি রাখ কেটে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে বালুর ট্রাক গুলি ঠেকা এই ওয়েটটা বাড়ানো হয়েছে যাতে ঠেলেও কেউ না যেতে পারে। আচ্ছা। খালি ট্রাক রাখলে পারে ধাক্কা দিয়ে নিয়ে চলে চলে যেতে পারে। আচ্ছা। এবং আর এই কারণে main road ট্রাকটা থেকে- তো আরো ভারী হতো। না, ইটের ট্রাক পায় নাই। আচ্ছা। এবং এগুলি জি, সবগুলি যেটা এয়ারপোর্টে বলছিলেন। যাচ্ছিল। জি। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ওই যেটা উনি বলছেন যে না, তার নিরাপত্তার জন্য, তো তাহলে খুব সোজা প্রশ্ন, সমাধান তো আমরা করতেই পারি। আমাদের যারা গণমাধ্যমের কর্মী আছেন যারা, তারা যান সেখানে, গিয়ে দেখেন তারা খালেদা জিয়া বাড়িতে ঢুকতে পারেন কিনা, অথবা খালেদা জিয়া বেরোতে পারেন কিনা। জনগণের যাওয়ার দরকার নাই। যদি তিনি সত্যি সত্যি বন্দী হয়ে থাকেন, আমরা তো দেখেছি গত কয়েকদিন ধরে। আজকে যেটা সমস্যাটা হয়ে গেছে কি, যেটা ওনারা বুঝতে পারছেন না, সেটা হচ্ছে এই দুষ্ট টেলিভিশনগুলো। মানে এই আপনার দেওয়াল টপকে যে যাবে এটা চিন্তা করা এত চ্যানেল যে হয়েছে, এই চ্যানেল হওয়ার ফলে কেউ আর কোনো কিছু লুকাতে পারছেন না। সরকারি দল, বিরোধী দল, কেউ কোনো কিছু লুকোতে পারছেন না, কিন্তু সব জিনিস আপনি তাৎক্ষণিকভাবে দর্শকের সামনে চলে আসছে। আর ওই যে কূটনীতিকদের আপনি দৌড়ঝাঁপের কথা বললেন, এইখানে আমার যেটা ধারণা, দুটি বিষয় এখানে জড়িত। এর একটি হচ্ছে যে এটা একটু অস্বাভাবিক, কারণ ঘটনাটা যে সময় ঘটেছে, অন্যান্য সময় আমরা দেখেছি যে আপনার বড়দিনের ছুটি মানে ক্রিসমাস ভ্যাকেশনের এত এইরকম সময় তারা থাকেন না। কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে ক্রিসমাসের ছুটি সম্ভবত তারা সংক্ষিপ্ত করেছেন, করে কিন্তু ঢাকায়, এবং আমি যতদূর জানি, আমার জানা মতো এরা ঢাকায় ছিলেন না, কিন্তু ব্রিটিশ হাই কমিশনার এবং এরা ঢাকায় ফিরে এসেছেন। ফিরে এসে সম্ভবত এই জিনিসগুলো দেখে, কারণ এর আগে তারা একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, মানে বাংলাদেশের বন্ধু হিসাবে বা হিসেবে, দেখে দুটি ঘটনা সম্ভবত এখানে ঘটেছে। এর একটা হচ্ছে যে তারা সম্ভবত বিরোধী দলের নেতাকে একটা তারা সমবেদনা জানাতে গেছেন, বা তারা তাদের উদ্বেগটা জানাতে গেছেন যে আপনার সঙ্গে এই আচরণ করা হচ্ছে, এটা সঠিক না। দ্বিতীয়টি হচ্ছে তারা 5 তারিখের নির্বাচন সম্পর্কে আজকে যে সমস্ত বক্তব্য সামনে এসছে, বোধহয় সেগুলোকে কি করে বা এই বিরোধটাকে কি করে সমাধান করা যায়, সেই জন্য বড় দুটি দল, আপনি দেখেন তারা বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেছেন, পরে সৈয়দ আশরাফ, হ্যাঁ আমি যাচ্ছি, সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন, আবার যাকে আটক করা হয়েছিল বিএনপি সেই ভাইস চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। তো এগুলোর মধ্যে এইটা বোধহয় অনুমান করাটা খুব কঠিন না যে এর মধ্যে কিছু রাজনৈতিক উদ্যোগ আছে। অধ্যাপক পিয়াস করিম, এর মধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে যে সব কূটনৈতিক মহল অবস্থান করছেন আমাদের দেশে বা বিভিন্ন দেশের রাষ্ট্র দূত বা হাই কমিশনার যাই বলেন এখন, তারা একটি প্রতিবেদন তৈরি করছে যে আফটার ইলেকশন, যদি ইলেকশন হয়, ইলেকশনের পরে সেই সরকারের সঙ্গে, অর্থাৎ ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে, সেই প্রতিবেদন তারা এখন থেকেই তৈরি করছে। এবং চীন ও জাপান সম্ভবত এর মধ্যে বলে দিয়েছে, আমার যদি ভুল না হয়ে থাকে, যে এই সরকারকে বলতে যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতার ক্ষেত্র থেকে তারা স্থগিত রাখবে নিজেদেরকে। তো এই যদি অবস্থা হয়, তাহলে কোন দিকে যাচ্ছি আমরা? না, প্রথম কথা, এই কূটনৈতিক তৎপরতার ব্যাপারে বলতে গেলে আইডিয়াল কেস সিনারিওটা যেটা হওয়া উচিত ছিল যে আমাদের ব্যাপারে অন্যরা এরকম ভাবে হস্তক্ষেপ করুক, সেটা আমাদের কাম্য ছিল। একটা স্বাধীন দেশ, আমি তো ভারতকে বলতে পারি না ভারতের নির্বাচন কিভাবে হবে, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারি না। কিন্তু এর একটা বিরাট কারণ হচ্ছে আমাদের সমস্যাগুলো আমরা নিজেরা সমাধান করতে পারিনি, আমাদের নিজেদের ঘর আমরা গোছাতে পারিনি। ফলে বিদেশি কূটনীতিবিদরা আমরা চাই কি না চাই, এবং যেহেতু আন্তর্জাতিক ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে আমরা পেছনের দিকে আছি, আমরা ক্ষমতাহীনদের দলে আছি, ফলে এই হস্তক্ষেপগুলো হচ্ছে, এটা আমি ঠেকিয়ে রাখতে পারবো না। আর এই বিশ্বায়নের এই যুগে যে আমি জানলার পর্দা টেনে দিয়ে আমার বউ পেটাবো আর প্রতিবেশী কিছু বলতে পারবে না, তা তো হয় না। আমি মানবাধিকার লঙ্ঘন বলি,
আমি গৃহযুদ্ধ বলি, আমি মহামারী বলি, আমি দুর্ভিক্ষ বলি, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হবে, তারা কোনো না কোনোভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। মোবাশ্বের ভাই একটু বোধহয় আইরনি করে বলছিলেন যে তারা হয়তো দেখতে গেছেন যে আদতে অবরুদ্ধ কিনা। হয়েছে কি যে আমি এই গত দুদিন ধরে এই তৎপরতাগুলো চোখে পড়ছে, কিন্তু আমার ধারণা তৎপরতাগুলো চলছিল, তৎপরতা কখনোই থেমে যায়নি। এমনকি জাতিসংঘের ব্যাপারে দৃশ্যমান ছিল না, দৃশ্যমান ছিল জাতিসংঘের ব্যাপারে যে তারানকো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জাতিসংঘ নাকে তেল দিয়ে ঘুমাতে শুরু করেছে তা না, কিন্তু এক ধরনের বিলো দ্য সারফেস কিন্তু এক ধরনের কাজ চলছে বলে আমার ধারণা। আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই, কিন্তু কূটনৈতিক তৎপরতা একটা প্রবাহের মতো, একটা প্রক্রিয়ার মতো। এটা যে আজকে তারানকো চলে গেল, কালকে জাতিসংঘ ভাবতে শুরু করলো, ভাবনা বন্ধ করে দিতে শুরু করলো, তা কিন্তু হয় না। আমরা গত দুদিন ধরে এটা দৃশ্যমান দেখছি। এর কারণটা মাহফুজুল্লাহ ভাই যেটা বলেছেন, সৌজন্য সাক্ষাৎ হতে পারে। আমার ইনস্টিংক্ট না, একটা কারণ, একটা কারণ যে হয়তো এর পেছনে আরো কিছু আছে, হয়তো এক ধরনের সমাধানে পৌঁছানো যায় কিনা, এক ধরনের একটা গ্রহণযোগ্য অবস্থা তৈরি করা যায় কিনা, ওরকম একটা জায়গায় আমরা যাচ্ছি। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ব্যর্থতার দিকটা এই মুহূর্তে, এবং দীপুমণি পাক্কা 1 বছর অলমোস্ট পুরো তার মেয়াদের দেশের বাইরে কাটিয়েছেন। দেশের বাইরে তো ঘন ঘন সফরে লোকমুখী শুনেছি, দুষ্ট লোকে বলে যে এই কনফারেন্সের ডেপুটি সেক্রেটারিকে পাঠালেও চলে, সেখানে নাকি পররাষ্ট্রমন্ত্রী নিজে গেছেন। যাক, উনি ট্রাভেল করতে ভালোবাসেন, এবং ট্রাভেল তো তারা সরকারি পয়সাই করেন, আমার আপনার করের টাকাতেই এরা ঘুরে বেড়ান। কিন্তু এই এবং যে শ্রেণীতে ভ্রমণ করেন সেটি অনেক আরামদায়ক এবং ইকোনমিক ক্লাস না, এবং ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে এত কিছু যাওয়ার পরেও আজকে বাংলাদেশ বাইরে পৃথিবী থেকে যেরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন, মাহফুজুল্লাহ ভাইয়ের মতন যারা কূটনীতিক পাড়ায় চলাফেরা করেন তারা স্পষ্ট টের পান কূটনীতিবিদদের কথায়। ইউরোপিয়ান বলি, কানাডা বলি, এমনকি চীন, যে এই ভূ রাজনৈতিক ব্যাপারগুলোতে একদিন ধরে মাথা ঘামাচ্ছিল না, চীন একটু একটু করে নিজেকে অ্যাসার্ট করতে শুরু করেছে। ইরাকে অ্যাবস্টেইন করেছে ভোট থেকে, সিরিয়াতেও অ্যাক্টিভ রোল নিয়েছে, এখন বাংলাদেশের ব্যাপারে দক্ষিণ এশিয়াতে একটু একটু কণ্ঠস্বর একটু হচ্ছে। এই বিভিন্ন জায়গা থেকে একমাত্র ভারত ছাড়া, কিংবা ভারতের ফরেন পলিসি স্ট্যাবলিশমেন্টের একটি অংশ ছাড়া, আমরা কিন্তু বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমাদের মতো একটি উন্নয়নশীল দেশ, যাদের উন্নয়নের নীতির একটা গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে বাইরের পৃথিবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা। আমরা পদ্মা সেতু বলি, আমরা জাতিসংঘের কিংবা বিদেশি দূতদের সঙ্গে দুর্ব্যবহারের কথা বলি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জার্মান রাষ্ট্রদূতকে জবাবদিহি করেছেন ডেকে, যে জার্মানি হচ্ছে আজকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। মানে আমাদের কতটুকু ক্ষমতা আছে তা একটা অ্যাসেস না করে, মানে ক্ষমতা এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে, কিন্তু এতটা বিচ্ছিন্নতা তৈরি করে যে আমি জার্মান রাষ্ট্রদূতকে ধমকে দেব এবং আমি কোনো রিপার্কেশন কিন্তু আশা একসময় করব তো না। আমরা এই কথাও বলেছি, কেন আমরা নতজানু হতে হবে, কেন আমরা উদ্ধতপূর্ণ আচরণ নয়, কেন আমরা না। সুস্পষ্ট জবাব চাইতে পারি না? না, পররাষ্ট্রনীতির একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমি অ্যাসার্ট করব নিজেকে, কিন্তু অ্যাসার্টটা করব না বন্ধুহীন হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে। এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। এক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র লেভেলে মার্কিন যুক্তরাষ্ট্র পারে না। হ্যাঁ, ফলে আমাদের এই যে খুব গুরুত্বপূর্ণ একটা ভারসাম্য, একটা যে কোনো সফল কূটনীতি হচ্ছে একটা খুব সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতন। আপনাকে আন্তর্জাতিক কূটনীতির যে কোনো ছাত্র আপনাকে যেটা বলবে যে আপনি অবশ্যই নিজেকে অ্যাসার্ট করবেন একটা সার্বভৌম দেশ, আমরা ভারত যা বলবে তাই কি মেনে নেবো, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলে। কিন্তু আমরা যখন এই অ্যাসার্টটা করবো, অ্যাসার্টটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি আমরা আইসোলেটেড হয়ে যাওয়ার, মানে নট অ্যাট দ্যাট কস্ট আর কি। এইটা বাংলাদেশ সরকার করতে ব্যর্থ হয়েছেন। 5ই জানুয়ারি যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, এটাকে নির্বাচন বলুন, এটা প্রহসন। মানে 154 জন প্রার্থী তৈরি হয়ে গেছে, দেশের সবচেয়ে জনপ্রিয় যে রাজনৈতিক দলটি তা অংশগ্রহণ করছে না, এটা তো কিছু একটা হচ্ছে, 5 জানুয়ারি এটাকে নির্বাচন বলা যাবে না। তারপরে আমার বিশ্বাস, আমার আশঙ্কা, আমার দুর্ভাবনা হচ্ছে যে আমরা আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ব, এবং আমাদের অর্থনীতির জন্য, আমাদের সার্বিক রাজনৈতিক গ্রহণযোগ্যতার জন্য এটা কোনো সুসংবাদ নয়। মোবাশ্বের হোসেন, প্রধানমন্ত্রী আমি বারবার বলছে, পিয়াস করিমের বক্তব্যের সঙ্গে একটা দুটি বাক্য যোগ করতে চাই। ওই যে বললো যে কূটনৈতিকভাবে আপনি গত কিছুদিনে বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত কূটনৈতিক প্রস্তাব বা সিদ্ধান্ত বিভিন্ন মহলে আলোচিত হয়েছে, আমেরিকান সিনেটে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এই প্রস্তাবগুলো যদি আপনি পড়েন, এবং বিটুইন দি লাইন্স বলে একটা কথা আছে ইংরেজিতে, ওইটা যদি আপনি অনুধাবন করেন, তাহলে স্পষ্টত দেখবেন যে আমরা এক ধরনের বন্ধুহীনতাতে পৌঁছেছি। শুধু বন্ধুহীনতা নয়, এক ধরনের শত্রুতামূলক আচরণের কিন্তু আমরা শিকার হয়ে যাব 5 তারিখের পরে। যেমন ধরেন আমি বলি যে একটা দিয়ে বলি যে ওনার কাছে যাচ্ছি, 5 তারিখের পরে তো নতুন সরকার হবে, নতুন মন্ত্রিসভা হবে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যদি ঢাকাস্থ কূটনীতিবিদরা না যান, তাতেও কিন্তু আমি অবাক হব না, কারণ 16ই ডিসেম্বর তারা একটা বার্তা দিয়েছেন
জি, স্মৃতিশোধ জানেন। জি, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বারবারই বলছেন, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে সংবিধানের প্রতি শ্রদ্ধা না রেখে অন্য কিছু করলে অসাংবিধানিক কোনো কিছু চলে আসতে পারে, এবং সেটিকে কেন্দ্র করে তিনি বারবার বলছেন যে এখন যারা আপনাদের মতো বিজ্ঞজনেরা কথা বলছেন বা সুশীল সমাজের ব্যানারে যারা কথা বলছেন তাদেরকে বলছেন, তাদেরকে উল্লেখ করে বলছেন এখন আপনাদের সবাইকে মেনে করতে চাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো কারো কারো প্রতি ইঙ্গিত করছেন যে এক এগারোর কুশীলবরা আবারও সক্রিয়। তো এটি আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে তার প্রথমে হলো মন্তব্যে? যে প্রধানমন্ত্রী ১/১১ পরে স্বয়ং বলেছেন যে এটা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। ফসল। তো এইটা নিয়ে আমি আর আলাপই করতে চাই না, এটা ইটস এ কমপ্লিটলি। এবং শুধুমাত্র তাহলে রাজনৈতিক পাঁচটি- বক্তব্য এটি। এবং এর সাথে আরো একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে পার্লামেন্টে আওয়ামী লীগের যে লোকগুলি টর্চার্ড হয়েছিল ১/১১-তে, তাদের দাবির কাছেও ওই সময়ের অনেক কুশীলবকে পানিশমেন্ট দেওয়া হয় নাই, বরং কিছু কিছু লোককে প্রমোশন দেওয়া হয়েছে। অতএব উনি এই কথা বললে পারে। আচ্ছা, আমি তাহলে সরকারের সিনিয়র একজন মন্ত্রী গতকালই মন্তব্য করেছেন, লতিফ সিদ্দিকী পাটমন্ত্রী, যে টক শোতে যারা কথা বলেন তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। আপনারা কি তাহলে বিভ্রান্ত করছেন জাতিকে বা মানুষকে? আচ্ছা, আমি এটা আসতেছি। বিব্রতকর প্রশ্ন হ্যাঁ, আপনাদের জন্য। এটা তো বলা খুবই স্বাভাবিক। এখানে খালি সরকার বদল হলে আবার এই ভাষাগুলি আপনারা যদি তখন দেখান, তখন তখন অন্য সরকারের জিনিস দল একই কথা বলবে। ওনাদের মুখে। এখন এই যে আপনি ইলেকশন নিয়ে কথাগুলি বলতেছেন এবং এই যে আমার প্রধানমন্ত্রীর বক্তব্য, আমি এখানে একটা জিনিস খুব সহজ সরল ভাবে বলতে চাই যে উনি খুব সুন্দর করে শুরু করেছিলেন যে নববর্ষ দিয়ে। আমি একটা জিনিস কিন্তু এই এত কিছুর মধ্যে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ খুব দুঃখের সাথে বলতেছে যে ১৩-তে আমাদের খালি কিছুই পাই নাই। কিন্তু আমি কিন্তু মনে করি যে ১৩ বাংলাদেশের জীবনে একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। যে লোকগুলিকে আমরা সুস্থ, সুন্দর, অসম্ভব ভালো লোক হিসাবে জানতাম, তার একটা বিরাট অংশ দেখলাম যে তাদের চেহারার পিছনে কুৎসিত ভয়ঙ্কর রূপ রয়ে গেছে, যেগুলি এই যে আপনার পত্রিকার পাতা খুললে পারে দেখবেন ১ টাকা ১ কোটি টাকা কেমনে হয়, ১ কোটি টাকা ১,০০০ কোটি টাকা কেমনে হয়। এই লোকগুলি কিন্তু সবচেয়ে বেশি আবার গণতন্ত্র নিয়ে কথা বলছে এবং নীতির কথা বলে। নীতির কথা বলছে। সেটা আমি একটা ছোট্ট গল্প বলি। এক ভদ্রলোক তা সারা পৃথিবীতে নাম করে ফেলেছে তার নারী মুক্তির আন্দোলন নিয়ে। তো মফস্বলের এক রিপোর্টার চিন্তা করলো যে আচ্ছা ওনার বাড়িতে নারী মুক্তিটা একটু দেখতে আসি। তা দেখতে যে দেখে যে উনি যখনই বক্তৃতা দিতে যায়, যাওয়ার আগে নিজের ওয়াইফকে আগে তালা চাবি দিয়ে বন্ধ করে যায়। তা আমাদের এই রাজনৈতিক নেতাদের, আমাদের কুশীলবদের কথা বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের কিন্তু বিরাট একটা অংশ এইভাবেই কথা বলছে। এবং তার মধ্যে আরেকটি আছে, যেরকম ইতিহাসে আছে এবং বাস্তব জীবনে আছে, চোরকে যখন পুলিশ ধাওয়া করে, চোর একটা জায়গায় টার্ন নিয়েই নিজেই চোর চোর করে চিৎকার আরম্ভ করে। আপনি এখানে বক্তব্য যারা দিচ্ছে তাদের বক্তব্যের ভিতরে এই জিনিসগুলো, আমার এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি দেখতে পাবেন, বাস্তব জীবনে এটা ঘটছে। আমি কেন বলছি যে বাংলাদেশের ইতিহাসে ১৩ বাংলাদেশের মানুষ চেনানোর সবচেয়ে বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা এই ৪০ বছরে আমরা যে মানুষগুলিকে চিনতে পারি নাই, যে মানুষগুলিকে আমি শ্রদ্ধা করেছি, যে মানুষগুলিকে মনে করেছি যে তারা দেশ গঠনের সাথে সম্পৃক্ত, তাদের সেই নোংরা চেহারা, বিভৎস চেহারা আমরা এই ১৩-তে উন্মোচিত হতে দেখেছি। আমি মনে করি বাংলাদেশের এটা একটা বিরাট লার্নিং প্রসেসের একটা বড় জিনিস আমরা পেয়েছি, যে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবো, অনেক কিছু জানতে পারবো। জি, সাংবাদিক মাহমুদুল্লাহ। হ্যাঁ, ওই যে উনি বললেন না, আমি এটার সঙ্গে আগে একটু যোগ করে নেই। ওই যে মানুষগুলোর চেহারা, একজন প্রতিমন্ত্রী আছে, তার সম্পদের হিসাব দেখলাম। ওনার বোধহয় সম্ভবত ২০ একর ছিল, সেইটা এখন ২,৫০০ না ২,৮০০ একর হয়েছে। ২,৪৪৭ কিন্তু আমি ওনাকে খুব মনোযোগ দিয়ে, উনি যখনই টেলিভিশন টক শোতে আসতেন খুব মনোযোগ দিয়ে শুনতাম। উনি শুরুই করতেন, আমি একজন খুব সাধারণ একজন নগণ্য মানুষ, অর্থবিত্তের মালিক নই, এইসব কথা বলে। আমি এখন তার এই সম্পদের হিসাব দেখে কোনটাকে সত্য বলে গ্রহণ করব আমি সেটা ঠিক অনুধাবন করতে পারছি না, যে আমরা ভুল শুনেছি না উনি ভুল বলেছেন, না মানে অসত্য বলেছেন, না হলফনামা যেটা দিয়েছেন। কারণ লোকেরা, দুষ্ট লোকে বলে যে হলফনামা যা দিয়েছেন সেটা ওই যে আপনার এক। আর ২ নম্বর হচ্ছে যে তারা যে অভিযোগ করেন যে মধ্যরাতে আমরা যারা আলাপ করি এটাকে কাউকেও প্রলাপও বলেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আমাদের কথায় যদি জনগণ বিভ্রান্ত হয় তাহলে বুঝতে হবে যে আমাদের
তর্কের যুক্তি অনেক বেশি শক্তিশালী। তারা মন্ত্রী, তাদের কথা জনগণ গ্রহণ করছে না। আর তারা যদি আমাদের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য বলতে চান, আপনারাই অভিযোগ করেন যে আজকাল তারা টক শোতে অংশগ্রহণ করতে বা টক শোতে আসতে খুব বেশি উৎসাহ দেখান না, কারণ এই সমালোচনাগুলির মুখে তাদেরকে পড়তে হবে। কাজে ওইসব কথা এগুলো হচ্ছে রাজনীতিতে বাদকে বাদ বলেন ওনারাও খুব ভালো করে জানেন যে এগুলো আসলে বলতে হয়, সেই জন্য বলা। যেহেতু তাদের নেতা বলেন, সেই জন্য পারিষদবর্গ সেই কথাগুলো বলে যায় সমানে। জি, আমি আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন আমি পিয়াস কর্মীর কাছে রাখছি। সেটা হচ্ছে যে অবরোধে জনগণ নেই বা অবরোধে আন্দোলনের ঘাটতি, এই ধরনের মন্তব্য বা শিরোনাম পত্রিকা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। আবার ঠিক বিভিন্ন ধরনের বিশ্লেষণে বেরিয়ে আসছে সরকারের পক্ষেও জনগণ নেই, বা পক্ষে বলতে যে নির্বাচন, সেই নির্বাচনের যে পরিবেশ, সেরকম তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ সরকারের পক্ষ নেই। অর্থাৎ মাঝখানে কি জনগণকে নিয়ে দুই দলই খেলায় মেতে উঠেছে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রের রাজনীতির কারণে? আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু মাহফুজুল্লাহ ভাইয়ের কথা সূত্র ধরে যদি একটু বলতে পারি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের ১-১১ আতঙ্কে ভোগেন বলে মনে হয়। আসলে ভোগেন কিনা জানি না। প্রথম কথা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, তার নিশ্চয়ই অনেক গুণ আছে। বাক সংযম তার গুণের মধ্যে একটি নয় আর কি। যেমন ধরুন, আমরা বছর দুয়েক আগে নাগরিক অধিকার আন্দোলন বলে একটা ব্যাপার দাঁড়া করাবার চেষ্টা করেছিলাম। আতুর ঘরেই মারা গেছে, দাঁড়ায়নি বিভিন্ন কারণে। আমাদের প্রেস কনফারেন্স করার ২-৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রী বার দুয়েক বললেন যে সুশীল সমাজের একটি অংশ সেনাবাহিনীকে ক্ষমতা আনার চেষ্টা করছে। আমাকে বড় তাই, মানে এই যে যেদিন যে অনুষ্ঠানটা আমরা তিনজনই ছিলাম, তার ২৪ ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ১-১১ কুশীলবরা আবার সক্রিয় উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো বলার দরকার নেই। মানে ওই যে একজন ভদ্রলোক আছেন সারাক্ষণ কপাল কুচে থেকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি প্রচন্ড বিরক্ত আইন প্রতিমন্ত্রী কামরুলকে দিয়ে কথা বলতে পারতেন তো। আর যে বেহুদা কথা বলে হাসানুল ইনু, তাকে দিয়ে তো বলাতে পারতেন। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে এই কথাগুলো বলার দরকার নাই। উনি নিজেকে খেলো করে ফেলেন, হালকা করে ফেলেন। এটা যদি আমি তার কাছাকাছি যে যখনই সুযোগ পেতে আমি বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার এত বেশি কথা বলার দরকার কি? যাও, ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমি একটু মানে বন্ধুত্বপূর্ণ দ্বিমত পোষণ করি মাহমুদুর ভাইয়ের সঙ্গে। ওরা যেহেতু বাদকে বাদ বলেন তা কিন্তু না ভাই, ওরা যখন আমাদেরকে গালাগালি করেন যখন, তখন আমার মনে হয় যে আমরা কোথাও একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু করছি, কোথাও একটা ঝাঁকুনি দিচ্ছি, কোনো না কোনোভাবে তাদের গাত্রদাহের কারণ ঘটাচ্ছি। ফলে মানে আমাদেরকে গিলতেও পাচ্ছেন না, উগলাতেও পাচ্ছেন না। এখন যেটা করতে পারেন, বাড়ি যাওয়ার পথে আমার গাড়ির উপর হামলা চালালেন। আমি বলেছি যেহেতু রাজা বলেন, সেই জন্য পারিষদরা বলতে হয়, বলেন ওই জন্যই পারিষদরা বলেন আর কি বলেন। কিন্তু এখন আমাকে আমাদের বাড়িতে হয়তো বোমা মারলো, আমাদের গাড়িটা হয়তো ভেঙে দিল, হয়তো শারীরিকভাবে আক্রমণ করলো, কিন্তু তারও তো একটা রিপারকেশন আছে। মানে আমাদেরকে নিয়ে যে কি করবেন, এই তথাকথিত সুশীল সমাজ বলে যে একটা বিচ্ছিরি বাংলা ফ্রেজ দ্বারা হয়েছে, আমি সুশীল সমাজ বলে নাগরিক আমার প্রশ্নের উত্তর চাচ্ছিলাম যে আসলে জনগণ কাদের সঙ্গে রয়েছে। যেটা হচ্ছে কি, যে এই একটা কথা সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়, ওই যে গোয়েবলস একটা কথা আছে না, যে একটা মিথ্যা কথা যদি ১০০ বার বলা হয় তাহলে সত্যি হয়ে যায়, যে আন্দোলনের জনসম্পৃক্ততা নেই। আপনি ঢাকার বাইরে আপনি দেখেন, মিছিলগুলোর ছবি টেলিভিশনে দেখেন, একেবারে যে জনসম্পৃক্ততা নেই তা কিন্তু না। দলীয় নেতাকর্মী না, ওইভাবে তো এরশাদ বিরোধী আন্দোলনের পরে কোনো আন্দোলনই জনসম্পৃক্ততা ছিল না। মানে এটা শুধু বিএনপিকে দোষ দিয়ে লাভ নেই তো, কতগুলো ব্যাপার এখানে ঘটে গেছে। হ্যাঁ, একটা ব্যাপার যেটা ঘটেছে, রাষ্ট্রের নিপীড়ক ভূমিতে তো আছে। আমরা তো এই ২ দিনের ঢাকা যে সরকার অবরুদ্ধ করে রেখেছে তা দেখেছি। আপনি বাইরে যেতে পারছেন না, আপনি মিছিল করলে আপনার উপর গুলি হবে। একদিকে এক দলের লোকরা বাঁশের লাঠি নিয়ে মিছিল করছে, পুলিশ কিছুই বলছে না। অপরদিকে অন্যরা রাস্তায় বেরোলেই আপনি গুলি করছেন, রাবার বুলেট ছুটছেন, লাঠিচার্জ করছেন। নিপীড়ন একটা ব্যাপার আছে। বৃহত্তর আন্দোলন নিয়েও তো প্রশ্ন রয়েছে যে সহিংসতা ছড়ানো হচ্ছে। না, সহিংসতাটা হচ্ছে কি, আমি আসছি এখানে। ২ নম্বর ব্যাপারটা হচ্ছে কি, যে বিএনপির কতটুকু জনসম্পৃক্ত ক্ষমতা আছে, এই প্রসঙ্গটা এখানে আনতে হবে নিরপেক্ষতার খাতিরে, যে বিএনপি পারছে কিনা আন্দোলন করতে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যেটা হচ্ছে, জনগণের মধ্যে তো একটা স্বপ্নহীনতা তৈরি হয়েছে। আমি যে আপনার জন্য প্রাণটা দেব, আমার জীবনটা ৭১ সালে যে স্বপ্ন ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্বপ্ন ছিল, এই স্বপ্নটা বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলে কেউ এইভাবে নির্মাণ করতে পারেনি। আর হয়েছে কি, যে ওই যেটা ভদ্রলোক যে ক্যাবিনেট সেক্রেটারি আমাদের খুব সুন্দর বলে, ডক্টর সাদাত হোসেন বলছিলেন সেদিন, যে ঢাকা তো এখন একটা কসমোপলিটান সিটি। ফলে এই কসমোপলিটান সিটির ডেমোগ্রাফিক কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রাত্যহিক দিন যাপনের ব্যস্ততায় ঢাকার লোক কিন্তু ৬৯-এর মতো রাস্তায় নেমে আসবে না, ৭১-এর মার্চের মতো রাস্তায় নেমে আসবে না। ইটস এ কসমোপলিটান ডেমোগ্রাফি। সবকিছু মিলে জনসম্পৃক্ততা হয়ে দাঁড়াতে, কিন্তু এটা যে আমরা কিছুতেই ভুলে না যাই যে এরশাদ বিরোধী আন্দোলনের পর কিন্তু আওয়ামী লীগও জনসম্পৃক্ত কোনো আন্দোলন এভাবে করতে পারেনি। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে একটা প্যারাডাইম শিফট তৈরি হয়েছে। এই প্যারাডাইম শিফটটাকে অস্বীকার করলে চলবে না আর কি। আপনি আমি ৯০-এর পরে একটি গণ আন্দোলনের নাম বলুন, যে গণ আন্দোলনে
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। একটি আন্দোলনের কথা বলুন, এটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, বামপন্থীদের তেল গ্যাসে আন্দোলনই হোক, আপনি একটি আন্দোলন শুধু খামখা শুধু বিএনপিকে দোষ দিতে এখানে লাভ হবে না। আর এই যে কথায় কথা 69 আর 71 আন্দোলনের কথা বলা হয়, একটা জিনিস আমরা ভুলে যাই, 69 এবং 71 আমাদের অভিন্ন শত্রু ছিল। জি জি মানে যারা উর্দু কথা বলে মাউরা বলতাম তখন আমরা, তারাই আমার শত্রু। এবং 90 সালে এটা অংশত কিছুটা হয়েছিল যে সকলের শত্রু হয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারী এরশাদ। আপনি তো কোনো কমনই নেই, আপনি যেটি বৃহত্তর আন্দোলনের সহিংসতা দেখা যাচ্ছে বা তাদের আন্দোলনের যে গতি প্রকৃতি, আবার সরকারের পক্ষ থেকেও একই অভিযোগ যে তারা নাশকতা করছে, তারা আন্দোলন করছে না, আন্দোলনের নামে যে ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে, পেট্রোল বোমা ছুড়ে মেরে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করা হচ্ছে। আমরা গতকাল মাগুরাতে ছাত্রলীগের 3 জন নেতাকর্মীকে বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, এটি আমরা সংবাদ মাধ্যম থেকে পত্রিকার থেকে জানতে পেরেছি। যেটি বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এই সহিংসতার সাথে সরকারি দলও জড়িত, বিভিন্নভাবে কোনো না কোনো মাধ্যম দিয়ে বা তাদের নেতাকর্মী দিয়ে এগুলো করানো হচ্ছে। আপনি এখন কি বলবেন? আমি এর আগে আরেকটা প্রশ্নের একটু উত্তর দিই, যে আপনি বললেন যে দেশবাসী আমার পিছনে আছে। আমার একটা সোজা ক্যালকুলেশন, সেই দেশবাসীগুলি এই আওয়ামী লীগ বা বিএনপির সাথে আছে, ওনারা যেবার পরাজিত হন, পরাজিত হওয়ার পরে যে ভোটটি পায় সেই ভোটটি হলো তার সলিড সাপোর্টারের ভোট, আওয়ামী লীগের বেলা এবং বিএনপির বেলা। এবং আমরা আরেকটা হিসাব করে দেখেছি যে এই ভোট পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি অলমোস্ট সেম পরাজয়ের হিসাবে। তার মানে মাঝখানে একটা বিরাট গ্রুপ রয়েছে যারা সরকারের কার্যক্রম বিবেচনা করে ভোট দেয় এবং তাদের ম্যানিফেস্টো দেখে ভোট দেয়, এবং সেটা ব্যর্থ হলে আবার ওইটা শিফট করে। এই কারণে এই দুইটি দলই কিন্তু একটি জিনিস সবসময় ভুল করে, যে দেশবাসী আমার পিছনে আছে। না, সেই লোকগুলি তোমার পিছনে সরাসরি আছে, যেটা হচ্ছে যে তুমি পরাজিত হলে যে ভোটগুলি পেতা, আর বাকিগুলি আছে তোমার কার্যক্রমের উপরে। তুমি যদি সঠিক কাজ করো, যেমন ধরেন আমি আজকে আমার দলের বিপক্ষে, আমি সেদিনও বলেছি আজকে যদি ভোট দেওয়া লাগে আমি কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবো। কেন দেবো সেটারও ব্যাখ্যা আমার কাছে আছে। আমি বলেছি যে আওয়ামী লীগ খারাপ, বিএনপি অসম্ভব খারাপ, কারণ জামাতের সাথে সে গাঁটছড়া বেঁধেছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো অবস্থায় আমি মেনে নিতে পারি না। এটা আমার একদম সহজ বক্তব্য। কিন্তু কেন আমি তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি বা আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের সমালোচনা করছি? এটার তো প্রধান কারণ হচ্ছে যে একজন সচেতন মানুষ ভুল ত্রুটিগুলি যার চোখে বাঁধে, কেউ চুপ করে থাকে, কেউ বলে। আমি হয়তো বলার দলের মধ্যে চলে গেছি। আর আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, যদি আমি আওয়ামী লীগ করি, আমার প্রথম কাজ হচ্ছে আওয়ামী লীগের ভুল ত্রুটি অন্যায় নিয়ে সোচ্চার হওয়া। যেমন আমার ছেলে যদি ড্রাগ অ্যাডিক্ট হয়, আমি নিশ্চয়ই আমার কাজের বুয়ার ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করবো না, আমার ছেলেকে মানুষ করে। আমার পিতা যদি জুয়া খেলা শুরু করেন, আমি তার সাথে তর্ক করব। এই সহজ কথাটাই কিন্তু আমার দলের লোককে আমি বুঝাতে পারছি না, যে আমি কেন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের, আমি যে জিনিসগুলা বলছি সেগুলোর উত্তর তারা দিক, যেটা ঠিক না। এই যে নেত্রী যে কথাটি বললেন যে সব 1-11, এখন তো ডকুমেন্ট প্রমাণ করছে যে উনি ফসল বলেছেন। তাহলে ওনাকে প্রথম বলতে হবে যে আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল কাজটি করেছিলাম ওই বক্তব্যটি দিয়ে, আসলে এটা ঠিক না। এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা খুব শীঘ্রই ফিরছি। দর্শক, আশা করছি সঙ্গেই থাকবেন। দেখছেন 21 রাত। সাংবাদিক মাহফুজুল্লাহ, প্রশ্ন এই মুহূর্তে যেটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে ধরে নিলাম যে কাকতালীয়ভাবে বা স্বয়ং ঈশ্বর এই ব্রহ্মাণ্ডে নেমে সেই নির্বাচনটি প্রতিহত করার ব্যবস্থা করে দিলেন। আমরা সেই প্রতিহত করার কোনো লক্ষণ দেখছি না, বা নির্বাচন এখনো পর্যন্ত ধরে নিলাম যে প্রতিহত হলো, কিন্তু তারপরেও তো সেই একই সমস্যা থেকে যাবে কিনা, যে আবার সে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন, সেটি কে চায় কে চায় না, কি হবে না হবে, সেই সেই জটিলতাগুলোর সমাধান আমরা কিভাবে পাবো? প্রথম প্রশ্নের প্রথম অংশ যেটা, সেটা সম্পর্কে আমার নিজের একটা মানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, আমি কিন্তু আজকে মানে এখন তো 2 তারিখ শুরু হয়েছে, 2রা জানুয়ারি, আমি কিন্তু মনে করি না যে 5 তারিখের নির্বাচনটা বাতিল হয়ে যাবে। যদিও একটা উদ্যোগ আছে, আমি শুনি কথাবার্তা, আমরা ছিলামও সেখানে,
যে বলা হয়েছিল যে 5 তারিখে নির্বাচনটা বাতিল করা হোক, একটা সাংবিধানিক একটা পন্থা বাতলে দেওয়া হয়েছিল। এইটাকে এখন আমাদের কাছে মনে হয় যে ইংরেজিতে বললে ফেইট অ্যাকমপ্লি, কপাল লিখন আমাদের। আর অন্যদিকে যদি দেখেন, যদি সেদিন নাগরিক সমাজের ওই অনুষ্ঠানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেইটা অনুযায়ী যদি নির্বাচনটা বাতিল হয়ে যায়, তাহলে সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কনস্টিটিউশনাল কু। কনস্টিটিউশনাল কুয়ের দুইটা মানে একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হচ্ছে তখন সরকার বলতে পারবে যে আমাদের কিছু করার নাই, কনস্টিটিউশনে ছিল, ওইটা ফাঁক দিয়ে এবং নির্বাচন কমিশন 1897-এর জেনারেল ক্লজেস অ্যাক্ট ব্যবহার করে নির্বাচনটাকে বাতিল করে দিয়েছে, ফাইন, সরকার বেঁচে গেল একটা ইয়ে থেকে। কিন্তু অন্যদিকে যেটা, যে এইটি সরকার রাজি হবে না আরেকটি কারণে, সেটা হচ্ছে যেই মুহূর্তে 5 তারিখের নির্বাচন বাতিল হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে বা যাই বলেন আপনি, সেটি কিন্তু সঙ্গে সঙ্গে সরকারের জন্য পরাজয়ের একটা ইয়ে হয়ে যাবে। এবং তখন এই যে পরাজয়কে মানে তারা গ্রহণ করতে পারবেন না, কারণ সেটা হচ্ছে যে ভোটের দিনের পরাজয়ের আগেই কিন্তু এই পরাজয়টা তাকে মেনে নিতে হবে, সেইটা মনোজগতে গ্রহণ করা খুব কঠিন ব্যাপার এইটা। তারপরে হচ্ছে আপনি যেটা বললেন যে যদি ধরে নেই যে কোনো ঐশ্বরিক কোনো ইয়েতে আপনার হয়ে গেল ঘটনা, মানে হলো না 5 থেকে নির্বাচন, তারপরে কি, তারপর কিন্তু সমস্যা থেকে যাবে। 3-4টে বিষয় আছে, সেটা হচ্ছে যে বিরোধী দল কতখানি ছাড় দেবে, সরকারি দল কতখানি ছাড় দেবে। এর মধ্যে যেমন ধরেন একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, তারও আগে পূর্ব শর্ত হচ্ছে যে সবাইকে একটা আস্থার জায়গাটা আপনার পুনরায় সামনে নিয়ে আসতে হবে। এই যে ধরেন বিরোধী দল, অবশ্যই যে নির্বাচন কমিশন একটি প্রসঙ্গ হয়ে উঠবে, সেটা তো পরে, এই যে বিরোধী দলের নেতা কর্মীদের আপনি গ্রেফতার করেছেন, তাদেরকে ছাড়তে হবে, তাদের অফিসকে খুলে দিতে হবে, কারণ তারপর বলবেন যে আমার অফিস না খুললে আমি আলোচনা করব কি করে আমার নেতা কর্মীদের সঙ্গে। তারপর হচ্ছে নির্বাচন কমিশনের আচরণ। নির্বাচন কমিশনের আচরণ তো আমার যেটা ধারণা, যেটা এখন আলোচনার বাইরে চলে গেছে, এটা নিয়ে এখন আর আলোচনা করতে অর্থহীন। হ্যাঁ, নির্বাচন কমিশনকে পুনর্গঠনের প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা কি হবে। আমি বলবো না যে কে এখানে করেন, চেহারাটা কি করেন, সেখানে আবার একটা সাংবিধানিক একটা সংকট আছে। সাংবিধানিক সংকটটা হচ্ছে আমাদের এই যে পঞ্চদশ সংবিধানের পরে বলা হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে নির্বাচন হতে হবে, একটা সমস্যা। তবে কোনো সমস্যাই বড় সমস্যা নয় যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলো ঐকমতে পৌঁছে যে আমরা এরকম একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই। অধ্যাপক পিয়াস করিম, আপনি কি মানে মাহফুজুল্লাহ সাহেব যেভাবে ব্যাখ্যা করলেন, আপনি কি তার সঙ্গে একমত, যেহেতু জটিলতা থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে? আমি যে হার জিতের মেটাফোরটা ব্যবহার করি, কতগুলো সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে এক পক্ষ জিতে গেল, এক পক্ষ হেরে গেল, সম্ভাবনা কম। মানে বাংলাদেশে মেরুকরণ এত প্রবল, জাতি হিসেবে আমরা এত বিভক্ত যে ইচ্ছা করলে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে মুছে ফেলতে পারবে না, আর বিএনপিও চাইলে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। ফলে এক দলের টোটাল জয়, এক দলের টোটাল পরাজয় হবে না। একটা হচ্ছে দুদলই হেরে গেল, একটা দুদলই জিতে গেল। দুদলে জিতে যাওয়া মানে হচ্ছে যে এমন একটা মাঝামাঝি জায়গায় এসে পৌঁছানো আর কি। ওই দুদল যদি জেতে, এটা বাংলাদেশের জয় হবে, জাতির জয় হবে। এবং জয়টা কি, আমার দৃষ্টিভঙ্গি আমি মনে করি জয়টা হচ্ছে একটা পদ্ধতি বের করা, যাতে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ পদ্ধতিটা কি দুদলকে বের করতে হবে না সুশীল সমাজ যারা আপনারা কথা বলছেন বা আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, তারা কোনো রূপরেখা বা তারা কোনো চিন্তা ভাবনা আপনারাও তো দাঁড় করাতে পারছেন না বোধহয়? এটি সরকারের পক্ষ থেকে অভিযোগ। সমাজ কথা যে বলা হয় না, যেটা হচ্ছে যে আমি জীবনের অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি, যে জীবনের সাফল্যের একটা বিশাল খুব জরুরি ব্যাপার হচ্ছে নিজের সীমাবদ্ধতা বোঝা। পৃথিবীর সব দেশে কিন্তু বুদ্ধিজীবীরা এক ধরনের আত্মগরিমায় ভোগেন। আমরা চাইলেই কিন্তু আমাদের জনসভায় লক্ষ লক্ষ লোক আসবেন, আমরা যে কেউ ডাকলে আমাদেরকে আলটিমেটলি দুটো রাজনৈতিক দলের কাছে যেতে হচ্ছে আর কি। ফলে সুশীল সমাজ সমাধান দেবে এবং আওয়ামী লীগ বিএনপি সুশীল ছেলের মতন, সুশীল মেয়ের মতোই প্রস্তাব মেনে নেবে, এটা বোধহয় একটু বাড়াবাড়ি আশা করা। আমরা নাগরিক সমাজ যেটা করতে পারি, নাগরিক সমাজ যেটা করতে পারি, বর্তমান রাজনৈতিক কাঠামোর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করতে পারি। আমি আপনার ছোট্ট একটা প্রশ্ন, যে ওই সেদিনের যে মিটিং নিয়ে এত কথাবার্তা, আলোচনা সমালোচনা বিরোধী দলের, সরকার দলের পক্ষ থেকে বলা হয় যে তাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে মানে আওয়ামী লীগের কাউকে দাওয়াত দেওয়া হয়নি বা নিমন্ত্রণ দেওয়া হয়নি। এটা সঠিক না, এটা একেবারে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, তা আসেননি। খালি মেনন সাহেব আসছিলেন সরকারের ইউনিট থেকে, পক্ষ থেকে, বা উনি আবার ওইটা নিয়েও তর্ক হয়েছে, উনি ওইখানে বলেছে আমি এসেছি একজন ব্যক্তি হিসাবে, সেখানে আবার একজন প্রোটেস্ট করেছে যে আপনি মন্ত্রী হয়ে এই কথা বলতে পারেন না। আমি ছোট্ট কথা দিয়ে শেষ করব। এই যে কনস্টিটিউশনের কথা বলা হয়, প্রথমে হচ্ছে যে আমার নেত্রী যখন বলেন যে এই কনস্টিটিউশনের কারণে আমাকে এগুলি করতে হবে এবং ইলেকশন হতে হবে কনস্টিটিউশনের মাধ্যমে, সাথে কিন্তু একটি কথা
উনি বলেন না যে যে কনস্টিটিউশনটি আমি এককভাবে তৈরি করেছি, এই কনস্টিটিউশন তো বিএনপিও যদি পাওয়ারে থাকতো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে তাকেও বানাতে হতো, সেখানে কি আওয়ামী লীগ এই ইলেকশন করতো, এই আজকের অবস্থার ইলেকশন করতো? এক্স্যাক্টলি যদি সেম কনস্টিটিউশন। প্রধানমন্ত্রী নিজেই উত্তর দিয়েছিলেন যে পার্টির জীবন রহস্য উন্মোচন নিয়ে একটা তিনি সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে আমাদের এক সহকর্মী বড় ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে আজকে খালেদা জিয়া, আগামীতে যদি খালেদা জিয়ার অধীনে নির্বাচন হয় আপনি করবেন কিনা, সেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আমার সন্দেহ আছে তিনি নির্বাচন করবেন। না, এটা এই কনস্টিটিউশনটা যখন কথা হয়েছে, আমি আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় ব্যক্তির সাথে আলাপ করেছি এবং তাদের প্রত্যেকের বক্তব্য হলো যে বিএনপি হলে পারে এটা করা যাবে না। তা আমি বললাম যে আপনারাও যদি রাজি হতেন, না তারপরে আমি আরো খারাপ ভাবে বলেছি যে আপনারাও যদি রাজি হতেন, আমি মুবাশশির কিন্তু রাজি হতাম না। আমি একলাই প্রশাসন চিৎকার করতাম রাস্তায় যে বিএনপির আন্ডারে ইলেকশন করা যাবে না। কারণ পৃথিবীতে সব জায়গাতেই একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে, বিশেষ করে এরকম আন্ডার ডেভেলপড কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রিতে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমি যদি ধর্মের কথা বলি, আল্লাহ তাআলা প্রথম দিন এই রাসূলুল্লাহকে পাঠান নাই, 1,44,000 লোক ইয়েকে পাঠাইছেন এই মানুষগুলিকে ধাপে ধাপে তৈরি করার জন্য। একটা বাচ্চা জন্ম নিয়েই কিন্তু দৌড় দেয় না গরু ছাগলের বাচ্চার মতন। সো দেয়ার ইজ এ লার্নিং প্রসেস ফর হিউম্যান বিং। যে কারণে হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, পরিষ্কার বলেছে যে পার্লামেন্ট চাইলে 2 বছর করতে পারে। আরেকটা ছোট্ট কথা একটু বলি, যেটা আমার ক্ষোভ এবং দুঃখ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু করেছেন রবীন্দ্রনাথ। উনি আরেকটা জিনিসও কিন্তু বাংলাদেশের জন্য বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেই যুগে লিখিত হয়ে গেছেন, সেটা হচ্ছে তাসের দেশ। তাসের দেশে প্রতিটি লাইনে নিয়ম। এখন কোনো কিছু বললে পারি, আওয়ামী লীগের প্রতিটি লোক বা আওয়ামী লীগকে সাপোর্ট করে প্রতিটি লোকের একটি আওয়াজ, সবকিছু করতে পারতাম, কনস্টিটিউশন তো ভায়োলেট করা যাবে না। জি, সাংবাদিক মাহফুজুল্লাহ, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাইছি যে সামনে কোন অবস্থা দিকে যাচ্ছি আমরা, মানে আপনার দীর্ঘ রাজনৈতিক না বলি সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে যদি বলি, সেই অভিজ্ঞতার আলোকে আপনার ভবিষ্যৎবাণী যদি শুনতে চাই। না, কনস্টিটিউশনের প্রশ্নে আমি একটা বাক্য শুধু বলি, 96 সালেও কিন্তু ওই মুখে, আন্দোলনের মুখে কনস্টিটিউশন বদল হয়েছিল, থাকে নাই। 2007 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে বিরোধী দল, তখনকার বিরোধী দল মানে আজকের ক্ষমতাসীন দল, যেসব বক্তব্য উত্থাপন করেছিল সেগুলো কিন্তু সংবিধান বহির্ভূত ছিল। হ্যাঁ, আপনি ওই যে প্রধান বিচারপতি, তাকে মানেন বা না মানেন সেটা অন্য কথা, কিন্তু তখন কিন্তু সংবিধান অনুযায়ী ওনারই হওয়ার কথা ছিল, কিন্তু আপনি বলে দিলেন আমি মানবো না। তো কাজে ওগুলি হচ্ছে একেবারেই কুতর্ক, নেহায়তী কুতর্ক। সংবিধান জনগণের জন্য। আর আরেকটা কথা মনে রাখা উচিত আমাদের, কোর্টে কোনো একটা নির্দেশনা হলেই আপনার সেইটি যারা সংবিধান তৈরি করেন, সংবিধান সংশোধন করেন, তাদের উপরে এইটা অবশ্য পালনীয় বলে কিছু হয় না। কারণ কদিন আগে কানাডাতে পতিতাবৃত্তির উপরে আদালত একটা করেছে, কানাডা পার্লামেন্ট বলছে 1 বছর আমরা এটা করে দেখবো। হ্যাঁ, শেষ আসছি সামনে। ওই যে যেটা আমি সবসময় বলি যে আমাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে কিন্তু সংকট উত্তরণের, বাংলাদেশের আর কি। এবং প্রত্যেকটি সংকটে কিন্তু বাংলাদেশের মানুষ আপনার ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে। এইবারের সংকটে দেখবেন, এইবারের সংকটে দেখবেন যে মানুষ, আমরা কিন্তু মোটামুটি এখন ঐক্যবদ্ধভাবে কথা বলতে শুরু করেছি। এক বাক্যে সাধারণ মালিক যে কথাটা বলেছিলেন, মাহফুজুল ভাইয়ের কথা সূত্র ধরেই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্ট 4 বার কনস্টিটিউশনাল ব্যাপারে তাকে ইন্টারফারেন্সের জন্য বলা হয়েছে, অস্বীকৃত, যেটা কোর্টের জায়গা না। বিচারপতি খায়রুল হক তো লোকের নাম, তিনি বাংলাদেশের জন্য একটা ডিসসার্ভিস করে গেলেন, একটা প্রশ্নবিদ্ধ আমি জানি না রাতে কেমন করে ভালো করে আপনি কি আশাবাদ ব্যক্ত করতে চান, মানে আছে সেই আশাবাদ অন্য রকম বাংলাদেশের ব্যাপার। কারণ যে দেশে 4 কোটি লোককে ভাত দিতে পারে না, আমাকে কিন্তু এক বাক্যে থামিয়ে দিলেন আপনি, পারনা, বাট দ্যাটস অলরাইট। 4 কোটি লোককে আমরা খাবার দিতে পারি নাই এক সময়, এখন 12 কোটি লোককে খাবার দিয়ে উদ্বৃত্ত খাবার হচ্ছে। এবং সেখানে বিরাট অংশ জনগণ নিজের প্রচেষ্টায় করেছে। আমি অসম্ভব রকম আশাবাদী আমার প্রজন্মের ইয়ং জেনারেশন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, শেষ করতে হচ্ছে, জানি না সেই আশাবাদ কতখানি বাস্তবায়ন হবে, সেই প্রশ্ন রেখে শেষ করছি। শুভকামনা সবার প্রতি।